পুরানো যুগের কথা। এক প্রতাপী রাজার প্রাসাদে এক জাদুকরী বাগান ছিল। সেই বাগানের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সোনার আপেলের গাছ। রাজা এর নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা করেছিলেন। একদিন যখন মন্ত্রী আপেল গুনল, তখন তার মধ্যে একটা আপেল অদৃশ্য হয়ে গেছে। তখনই মন্ত্রী দৌড়ে রাজার কাছে এসে বললেন, মহারাজ, অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আজ যখন আমি সোনার আপেল গুনলাম, তখন তার মধ্যে একটা আপেল কম। এটা কিভাবে সম্ভব? এত পাহারাদার থাকা সত্ত্বেও চুরি? মন্ত্রী, পাহারাদারদের ডাকো। কিছুক্ষণ পর পাহারাদাররা এলো। পাহারাদার, তোমাদের চোখের সামনে থেকে সোনার আপেল অদৃশ্য হয়ে গেল, আর তোমাদের কানাকানি খবরও হলো না। তোমরা সবাই ঘুমিয়েছিলে কি? ক্ষমা করুন মহারাজ, আমরা রাতভর জেগেছিলাম। আমরা কাউকে বাগানের কাছে আসতে দেখিনি। আমাদের নিজেদেরও বোঝা যাচ্ছে না সেই আপেল কোথায় গেল। তোমাদের অবহেলার কোনো ক্ষমা নেই। যদি পরের বার এমন হয়, তাহলে পরিণতি খারাপ হবে। আমি ঘোষণা করছি, যে কেউ এই চোরকে ধরবে তাকে মনোমতো পুরস্কার দেওয়া হবে। তখন সেখানে উপস্থিত বড় রাজপুত্র রাজার কাছে এসে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না। আজ রাতে আমি নিজে বাগানে পাহারা দেব। আমি দেখতে চাই সে কোনো চোর যে আমাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমি তাকে ধরে আপনার সামনে হাজির করব। বাহ পুত্র, আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। যাও, আজ রাতে বাগানের দায়িত্ব তোমার। রাত হল। রাজপুত্র পাহারা দিতে লাগল। কিন্তু বড় রাজপুত্রের অহংকার কাজে আসেনি। পাহারায় বসে 2 ঘন্টা পরই তাকে গভীর ঘুম এসে গেল। সকালে যখন আপেল গোনা হল, তখন আরেকটা আপেল অদৃশ্য। তখন পরের দিন মেজ রাজপুত্র রাজার কাছে এসে বলল যে সে এই ভুল পুনরাবৃত্তি করবে না। বাবা, বড় ভাইয়ের থেকে ভুল হয়ে গেছে হতে পারে, কিন্তু আমি এই ভুল করব না। আজ রাতে আমি পাহারা দেব এবং সেই চোরকে হাতে ধরব। ঠিক আছে, তুমিও চেষ্টা করে দেখো। তবে মনে রাখো, চোর খুব চালাক। পরের রাতেই মেজ রাজপুত্র পাহারা দিতে লাগল। কিন্তু ভাগ্য আবার একই সঙ্গীত খেলা খেলল। মেজ রাজপুত্রকেও ঘুম এসে গেল এবং তৃতীয় রাতে তৃতীয় আপেল চুরি হয়ে গেল। আর সকাল হতেই রাজার চিন্তা আরও বেড়ে গেল। পুরো দরবার বিষণ্ণ হয়ে গেল। তখন সবচেয়ে ছোট রাজপুত্র, যাকে রাজা মূর্খ মনে করতেন, সে এসে বলল, বাবা, যদি আপনার অনুমতি হয়, তাহলে আজ রাতে আমি চোর ধরার চেষ্টা করতে চাই। তুমি কি মনে করো যে তুমি সফল হবে? তোমার থেকে বড় এবং বুদ্ধিমান ভাইরা ব্যর্থ হয়েছে। তুমি যাও, তোমার কাজ করো। এখানে সময় নষ্ট করো না। মহারাজ, স্বীকার করি আমি ছোট, কিন্তু আমাকে একটা সুযোগ তো দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার চোখের পাতা পর্যন্ত না ঝাপকাবো। ঠিক আছে, যেহেতু তুমি মানছ না, তাই যাও, দেখি তুমি কি অলৌকিক কাজ করো। রাত হল এবং এবার ছোট রাজপুত্র পাহারা দিতে লাগল। তখন এক সোনার চড়াই উড়ে এসে আপেল ভাঙতে শুরু করল। তাহলে তুমি সেই চোর। এত সুন্দর এবং সোনালি আমার হৃদয় তোমাকে মারতে চাইছে না, কিন্তু পিতার আদেশ সর্বোচ্চ। তখনই যেই চড়াই আপেল ভাঙল, রাজপুত্র তীর ছুড়ল, কিন্তু চড়াই উড়ে গেল এবং তখন তার একটা পালক পড়ে গেল। সকাল হতেই ছোট রাজপুত্র চড়াইয়ের পালক নিয়ে রাজার কাছে দরবারে গেল। বাবা, এই চোর কোনো মানুষ নয়, বরং এক সোনার চড়াই ছিল। সোনার চড়াই? তুমি কি তাকে মারার চেষ্টা করনি? সে উড়ে গেল এবং তখনই এই পালক মাটিতে পড়ল। এত সুন্দর পালক সোনার, আমার সেই সুন্দর চড়াই চাই। তোমাদের মধ্যে কেউ তাকে খুঁজে দিতে পারবে? বাবা, প্রথমে আমি সেই চড়াই খুঁজতে যাব। পরের দিন রাজার আদেশে বড় ভাই চড়াইয়ের খোঁজে বেরিয়ে পড়ল এবং কিছু দূর যাওয়ার পর জঙ্গলে তাকে এক শিয়াল মিলল। রাজপুত্র, থামো, আমি তোমার সাহায্য করতে পারি। সামনে 2টো সরাই মিলবে, তুমি বড়টায় উঠবে, তবেই চড়াই মিলবে। এক জঙ্গলি জানোয়ার আমাকে পথ দেখাবে। সরে যায় এখান থেকে।
তোর পরামর্শের আমার দরকার নেই। এটা শুনতেই শিয়াল সেখান থেকে চলে গেল এবং রাজপুত্র সাজানো সরাইয়ে গিয়ে উঠল এবং সব ভুলে গেল। পরের দিন যখন বড় রাজপুত্র ফিরল না, তখন মেজ রাজপুত্র চড়াইয়ের খোঁজে একই পথে গেল। রাজপুত্র, তোমার বড় ভাইয়ের মতো ভুল করো না। সাধারণ সরায়ে উঠবে না, না হলে পথ ভুলবে। চুপ করো কুৎসিত শিয়াল। আমরা রাজবাড়ির লোক, আমরা বিলাসবহুল প্রাসাদে উঠি, আবর্জনার মতো সরাইয়ে নয়। তখন সেও শিয়ালের কথা অগ্রাহ্য করে সাজানো সরাইয়ে গিয়ে উঠল। পরের দিন যখন মেজ রাজপুত্রও ফিরল না, তখন ছোট রাজপুত্রও চড়াইয়ের খোঁজে বেরিয়ে পড়ল। শেষে ছোট রাজপুত্র শিয়ালের সাথে দেখা করল। রাজপুত্র, তুমিও কি আমার উপর তীর ছুড়বে? না বন্ধু, তুমি নীরব এবং আমার মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। বলো, আমি তোমার কি সেবা করতে পারি? তুমি দয়ালু, আমার পরামর্শ মানো। সামনে চকচকে সরাই ছেড়ে পুরনো সরাইয়ে উঠো। তোমার সাফল্য সেখানে লুকিয়ে আছে। ঠিক আছে, যেমন বলবে আমি তেমন করব। চলো আমার পিছনে পিছনে, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। যেখানে বড় ভাইরা অহংকারে শিয়ালের অপমান করেছে, সেখানে ছোট রাজপুত্র বিনয় দেখিয়েছে এবং শিয়ালের সাথে পুরানো সরাইয়ে চলে গেল। সরাইয়ে রাত কাটিয়ে ছোট রাজপুত্র সকাল সকাল তার যাত্রায় বেরিয়ে পড়ল। কিছু দূরই যাওয়ার পর তাকে ঝোপের পিছন থেকে সেই শিয়াল বেরিয়ে আসতে দেখা গেল। সুপ্রভাত রাজপুত্র, আমার খুশি যে তুমি আমার পরামর্শ মেনেছ এবং সেই পুরনো সরাইয়ে উঠেছ। তোমার এই বুদ্ধি তোমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। তুমি এগোতে প্রস্তুত? শুভ প্রভাত বন্ধু। হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রস্তুত। এবার শুধু তুমি আমাকে পথ বলো যে সেই সোনার চড়াই আমাকে কোথায় পাব। আমি তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার পিতার কাছে নিয়ে যেতে চাই। ধৈর্য ধরো রাজপুত্র, এবার যা বলছি তা তোমার মনে পাথরের লাইন করে নাও। এখান থেকে তুমি একেবারে সোজা যাও। কিছু কোষ চলার পর তোমাকে এক বিশাল দুর্গ দেখা যাবে। কিন্তু সেখানে পাহারাদার থাকবে, সেনা থাকবে। আমি একা তাদের মাঝে কিভাবে ঢুকব? এটাই তো জাদু। যখন তুমি সেখানে পৌঁছবে, দেখবে সব সৈনিক গভীর ঘুমে ঘুমোচ্ছে। তোমাকে তাদের ভয় করার কোনো দরকার নেই। তুমি নির্ভয় হয়ে তাদের মাঝ দিয়ে দুর্গের সবচেয়ে বিশেষ কক্ষে চলে যাও। আর চড়াই সেখানে কোথায় পাব? সেই কক্ষে তোমাকে সেই সোনালি চড়াই একটা কাঠের সাধারণ পাঁজরে বন্দি অবস্থায় পাবে। তার পাশেই সোনার আপেল রাখা থাকবে, যা দেখে তোমার নিশ্চিত হবে যে এটাই সেই চোর। কাঠের পাঁজর? এত মূল্যবান চড়াইয়ের জন্য কাঠের পাঁজর? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রাজপুত্র। সেই কাঠের পাঁজরের ঠিক পাশে একটা খুব সুন্দর সোনার পাঁজর রাখা থাকবে, যাতে হিরে মুক্তা জড়ানো থাকবে। তোমার মন লোভে পড়বে। তোমার মনে হবে চড়াইকে সোনার পাঁজরে রাখা উচিত। কিন্তু আমার কথা মনে রেখো, চড়াইকে ভুলেও সেই সোনার পাঁজরে রাখো না। কিন্তু কেন? সোনার পাঁজর তো অনেক ভালো। প্রশ্ন করো না, শুধু এটুকু জেনে নাও যে যদি তুমি তাকে কাঠের পাঁজর থেকে বের করো, তাহলে খুব পস্তাবে। তাকে কাঠের পাঁজর সহ তুলে নিয়ে চুপচাপ বাইরে চলে এসো। তুমি কি আমার এই প্রতিশ্রুতি পালন করবে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি বন্ধু, আমি তোমার প্রত্যেক কথা মানব। কাঠের পাঁজরই হোক, আমি সোনার পাঁজরে হাতও লাগাবো না। খুব ভালো। এবার সময় নষ্ট করো না, চলো আমার পিছনে। আমি তোমাকে শর্টকাট পথে সেই দুর্গে পৌঁছে দেব। তখন রাজপুত্র শিয়ালের পিছনে চলতে লাগল এবং চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল এবং সেই দুর্গে নিয়ে গেল যেখানে সোনার সঙ্গীত চড়াই ছিল। রাজপুত্র ধরকন্ত হৃদয় নিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করল, যেখানে সব সৈনিক নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। রাজপুত্র ভিতরে গেল এবং সেই কক্ষে পৌঁছল যেখানে চড়াই ছিল। চড়াইকে দেখতেই সে বুঝে গেল যে এটাই সেই চোর। এই চড়াই তো কত সুন্দর! এত সুন্দর চড়াই কাঠের পাঁজরে ভালো লাগছে না। এটাকে সোনার পাঁজরে বন্দি করে বাবার কাছে নিয়ে যাই।
রাজপুত্র শিয়ালের কথা ভুলে যেই চড়াইকে সোনার পাঁজরে রাখার চেষ্টা করল, তখনই চড়াই জোরে চেঁচিয়ে উঠল। বাঁচাও বাঁচাও, কেউ চোর আমাদের চুরি করতে এসেছে। এটা শুনতেই সৈন্যরা দৌড়ে এসে রাজপুত্রকে ধরে ফেলল এবং সকাল হতেই রাজার কাছে নিয়ে গেল। তাহলে তুমি সেই সাধারণ চোর? আমার কঠোর নিরাপত্তা ভেদ করে তুমি আমার সোনালী চড়াই চুরি করছিলে? মহারাজ, আমি কোনো সাধারণ চোর নই। আমি এক রাজপুত্র এবং আমার পিতার আদেশে এখানে এসেছিলাম। রাজপুত্র? এক রাজপুত্র চুরি করে না। তুমি আমার চড়াই স্পর্শ করার সাহস করেছ, যার শাস্তি শুধু মৃত্যু। আমার ভুল হয়েছে মহারাজ, আমি সোনার পাঁজরের লোভে পড়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে এক সুযোগ দিন, আমি অপরাধী নই। অপরাধীরা তাদের নির্দোষতার কথা এটাই বলে। সৈন্যরা, এটাকে নিয়ে যাও এবং কাল সকালে সূর্য ওঠার আগে এটাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। থামুন মহারাজ, এক রাজার শোভা কি কারো প্রাণ নেওয়ায়? কোনো এমন পথ নেই যাতে আমি আমার অপরাধ মাফ করাতে পারি? পথ তো আছে, কিন্তু সেটা তোমার প্রাণ বাঁচানোর চেয়ে অনেক কঠিন। তুমি কি মৃত্যুর সাথে লড়াই করার সাহস রাখো? আমি আমার সম্মান এবং আমার পিতার প্রতিশ্রুতির জন্য কিছুতেই করব। আপনি শুধু আদেশ দিন, আমি পিছপা হব না। এখান থেকে কিছু দূরে এক সুলতানের রাজ্য আছে। তার কাছে এক জাদুকরী সোনার ঘোড়া আছে। তুমি কি তাকে নিয়ে আসতে পারবে? সোনার ঘোড়া? সেটা তো বিশ্বের সবচেয়ে দুর্লভ জিনিস। তাকে নিয়ে আসলে আপনি কি আমাকে এবং চড়াইকে ছেড়ে দেবেন? হ্যাঁ, যদি তুমি সেই ঘোড়া আমার কাছে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে চড়াইও দেব এবং সম্মানের সাথে বিদায়ও করব। আমি আপনার শর্ত মেনে নিচ্ছি, আমি সেই ঘোড়া নিয়ে আসব, কিন্তু যদি আমি ব্যর্থ হই তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। মনে রেখো ছেলে, যদি খালি হাত ফিরে এলে আমার তলোয়ার তোমার গলার অপেক্ষা করবে। যাও। রাজা তাকে সোনার ঘোড়া নিয়ে আসার শর্তে ছেড়ে দিল। রাজপুত্র মাথা নিচু করে দুঃখী মনে দুর্গের ফটক থেকে বাইরে বেরিয়ে এলো। ঝোপ থেকে শিয়াল বেরিয়ে এলো। কেন রাজপুত্র, রাজার আতিথ্য কেমন ছিল? তোমার কি সোনার পাঁজর এবং চড়াই মিলল নাকি শুধু শিকল মিলল? বন্ধু, আমাকে তিরস্কার করো না। আমার মূর্খতা আমাকে মৃত্যুর কাছে নিয়ে এসেছে। আমি তোমার কথা মানিনি। আমি আগেই বলেছিলাম লোভ করো না। এবার এই বিষণ্ণতা কি? রাজা কি তোমাকে সত্যি মুক্তি দিয়েছে? না, সে আর একটা অসম্ভব শর্ত রেখেছে। এবার আমাকে সুলতানের ঘাঁটি থেকে সোনার ঘোড়া নিয়ে আসতে হবে। সোনার ঘোড়া? সেটা তো চড়াইয়ের চেয়েও বিপজ্জনক কাজ। তোমার মনে হয় তুমি আবার সফল হবে? আমি জানি না বন্ধু, আমি খুব ভয় পেয়ে গেছি। তুমি কি এবারও আমার সাথ ছেড়ে দেবে নাকি সাহায্য করবে? তোমার চোখের অশ্রু বলছে তুমি তোমার ভুল বুঝেছ। চলো, তোমার চোখ মুছো এবং আমার পিছনে চলো। তুমি এখনও আমার সাহায্য করবে? আমি তো তোমার অপমান করেছিলাম এবং তোমার পরামর্শ প্রত্যাখ্যান করেছিলাম। ধূর্ত ভুলের চেয়ে বড় রাজপুত্র। শুধু এবার তোমার বুদ্ধি চালিও না। চলো, সুলতানের রাজ্য এখনো অনেক দূর। তখন রাজপুত্র শিয়ালের পিছনে চলতে লাগল। শিয়ালের সাহায্যে রাজপুত্র রাত হতেই দ্বিতীয় দুর্গে পৌঁছল। যাও রাজপুত্র, এটাই সেই দুর্গ যেখানে তোমাকে সোনার ঘোড়া পাবে। আমার একটা কথা মনে রেখো, সেখানে এক চামড়ার জিন থাকবে। সেইটাই ঘোড়ায় রাখবে এবং নিয়ে চলে আসবে। এবার পাশে এক সোনার জিন থাকবে, তাতে স্পর্শও করবে না। তখন সে ভিতরে গেল এবং সেখানে সোনার ঘোড়া দেখে হতবাক হয়ে গেল। ওয়াও, কি অদ্ভুত ঘোড়া! এর চকচকে ভাব সূর্যকেও হার মানাচ্ছে। তখন তার নজর পুরানো এবং সোনার জিনে পড়ল। শিয়াল তো পুরানো চামড়ার জিন বলেছে, কিন্তু এটা কি এই মহান ঘোড়ার অপমান নয়? এই সোনার ঘোড়ায় তো এই হিরে মুক্তার জিনই সাজবে। হয়তো শিয়াল এই সৌন্দর্যের আন্দাজ করেনি। তখনই যেই সে সোনার জিন ঘোড়াই রাখল, ঘোড়া জোরের হেসা করে উঠল।
সৈন্যরা জেগে উঠল। ছ্যামো, হাত উঁচু করো। তুমি কে এবং আমাদের ঘাঁটিতে কি করছে? আমি তো শুধু এই ঘোড়াটা দেখছিলাম। দেখছিলে নাকি এটাকে চুরি করা ষড়যন্ত্র করছিলে? দেখো, তার হাতে সোনার জিন। এটা সাধারণ চোর নয়। আমার কথা তো শোনো। এবার যা বলার রাজার সামনে বলবে। সকাল হতেই সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে গেল। তুমি কে এবং এটা কি করতে এসেছিলে? মহারাজ, আমি শুধু আপনার ঘোড়া দেখছিলাম। তোমার সাহস কি করে আমার ঘোড়া চুরি করার? মহারাজ, আমাকে এক সুযোগ দিন আমার নির্দোষতা প্রমাণের। ঠিক আছে, মন দিয়ে শোনো। তুমি আমার ঘাঁটির পবিত্রতা ভঙ্গ করেছ, কিন্তু আমার এক রাজকন্যা খোঁজা আছে যে সোনার প্রাসাদে থাকে। যদি তুমি তাকে এখানে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে আমার সোনার ঘোড়া দেব এবং সম্মানের সাথে বিদায় করব। আর না আনতে পারলে ফাঁসির ফাঁদ প্রস্তুত। রাজপুত্র তার জেদ এবং দেখানোর ইচ্ছায় একের পর এক বিপদে পড়তে থাকল। সে ভেবেছিল সে জিনিসগুলোকে আরও ভালো করছে, কিন্তু আসলে সে শিয়ালের বুদ্ধির অপমান করছিল। এবার তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই রাজকন্যাকে নিয়ে আসা যাকে সে কখনো দেখেনি। তখন রাজপুত্র দ্বিতীয় রাজার দরবার থেকে ছাড়া বাইরে বেরিয়ে এলো, যেখানে শিয়াল আগে থেকেই তার অপেক্ষায় ছিল। রাজপুত্রের মুখ ফ্যাকাশে। কেন রাজপুত্র, সোনার জিন খুব ভারী পড়ল না? আমি বলেছিলাম দেখানোর লোভে পড়ো না, কিন্তু তুমি আবার একই ভুল করলে। আমার খুব বড় ভুল হয়েছে বন্ধু। এবার রাজা আমাকে সোনার প্রাসাদের রাজকন্যাকে নিয়ে আসতে পাঠিয়েছে। যদি আমি তাকে না নিয়ে যাই তাহলে আমার প্রাণ যাবে। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো তোমার সাথ দিচ্ছি। চলো চলো আমার পিছনে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। কিন্তু মনে রেখো, রাজকন্যার সাথে হাত মিলাতেই সে সাথে চলে যাবে। তাকে আবার প্রাসাদে যেতে দেবে না। সে তার মা বাবার সাথে দেখা করার অনুরোধ করবে, কিন্তু তুমি নরম হবে না। কিছুক্ষণ চলার পর তারা রাজকন্যার বাড়ির কাছে পৌঁছল এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে রাজপুত্র রাজকন্যার বাইরে আসার অপেক্ষা করতে লাগল। এবং যেই রাজকন্যা বাইরে এলো, রাজপুত্র এগিয়ে তার হাত ধরে ফেলল। রাজকন্যা, আপনি আমার সাথে চলুন। আপনাকে আমার সাথে নিয়ে যেতে হবে। হে সুন্দর রাজপুত্র, যেই তুমি আমাকে স্পর্শ করলে, আমার মন তোমার সাথে চলার জন্য প্রস্তুত হয়ে গেল। আমি তোমার সঙ্গিনী দাসী হতেও প্রস্তুত, কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ শোনো। বলুন রাজকন্যা, কি কথা? আমাকে শুধু একবার আমার মা বাবার কাছ থেকে বিদায় নেবার অনুমতি দিন। আমি তাদের না দেখে কিভাবে যাব? তুমি কি আমার উপর এতটুকুও ভরসা করবে না? শিয়াল আমাকে কঠোর সতর্কবাণী দিয়েছে। আপনাকে এখনই আমার সাথে চলতে হবে। তুমি কি এত কঠোর? তুমি কি এক মেয়েকে তার মা বাবার সাথে শেষবার দেখাতেও দেবে না? যদি তুমি আমাকে না যেতে দাও, তাহলে আমি এখানেই ছটফট করে প্রাণ ত্যাগ করব। না না, কান্না করবেন না। আপনার চোখের অশ্রু আমি দেখতে পারি না। ঠিক আছে, যান। তখনই রাজকন্যা প্রাসাদে ঢুকতেই বিপদের ঘণ্টা বেজে গেল এবং পাহারাদাররা এসে রাজপুত্রকে ধরে রাজার সামনে নিয়ে এলো। পাহারাদার, এ কোন সাহসী যে আমার কন্যার হাত ধরার সাহস করেছে? মহারাজ, এটা বাইরে লুকিয়েছিল। এটা রাজকন্যাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এটাকে হাতে ধরেছি। এত বড় অপমান! এক অচেনা আমার প্রাসাদের রাজকন্যাকে চুরি করে নেবে? সৈন্যরা, এটাকে নিয়ে যাও এবং কাল সকাল হতেই ফাঁসিতে ঝুলিয়ে দাও। আমি এর কোনো নির্দোষতার কথা শুনব না। মহারাজ, দয়া করুন, আমি কোনো অপহরণকারী নই। আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আমার প্রাণ বাঁচান। আমরা তোমার প্রাণ বাঁচাতে পারি, কিন্তু এক শর্তে। সেই বিশাল পাহাড় যা আমার দুর্গের সামনে দাঁড়িয়ে আছে, এটা আমার প্রাসাদের সৌন্দর্য এবং তাজা হাওয়া আটকে রেখেছে। যদি তুমি 8 দিনের মধ্যে সেই পাহাড় খুঁড়ে সাফ করে দাও, তাহলে আমি শুধু তোমাকে ছাড়ব না, বরং রাজকন্যার বিয়ে দেব তোমার সাথে। 8 দিনে এত বড় পাহাড়? তাহলে ফাঁসির জন্য প্রস্তুত থাকো। তোমার পছন্দ। ঠিক আছে মহারাজ, যেমন বলবেন। রাজপুত্র আবার তার ভাবনায় ভেসে পড়েছে।
একটা ছোট্ট কুড়াল নিয়ে সে সেই বিশাল পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল, যা হাজারো শ্রমিক বছরেও সরাতে পারবে না। সে তার ভাগ্য এবং শিয়ালের অমনোনীত কথাগুলোর জন্য কাঁদছিল। কিছুক্ষণ পর রাজপুত্র পাহাড় খুঁড়তে শুরু করল। ধীরে ধীরে তাকে খুঁড়তে খুঁড়তে 7 দিন কেটে গেল। রাজপুত্রের হাতে ফোস্কা পড়ে গেছে এবং সে ক্লান্তিতে চূর্ণ হয়ে মাথা নিচু করে বসেছিল। তখন তাকে এক পরিচিত শব্দ শোনা গেল। কেন রাজপুত্র, এই ননহি কুড়াল দিয়ে তুমি হিমালয় নাড়াতে চলে গিয়েছিলে? তোমার মুখের ধুলো বলছে তুমি হার মেনে নিয়েছো। বন্ধু, আমাকে ক্ষমা করো। আমি আমার মূর্খতা এবং জেদের শাস্তি ভুগছি। আমি প্রত্যেকবার তোমার পরামর্শ প্রত্যাখ্যান করেছি এবং দেখো, আজ আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে। তোমাকে ছটফট করতে দেখে আমার দয়া হয়েছে। যাও, তুমি ঘুমাও। আজ রাতে এই পাহাড় তোমার সমস্যা নয়, আমার দায়িত্ব। কিন্তু তুমি একা এটা কিভাবে করবে? এবার প্রশ্ন করো না, শুধু ঘুমাও এবং মনে রেখো, এবার যা বলবো তাই শেষ সত্য। পরের সকালে যখন রাজা ঘুম থেকে উঠল এবং দেখল, তখন সে হতবাক। যেখানে কাল পর্যন্ত বিশাল পাহাড় ছিল, সেখানে এখন দূর পর্যন্ত খোলা মাঠ এবং সবুজ। সৈন্যরা, দেখো আমি কি স্বপ্ন দেখছি। সেই পাহাড় কোথায় গেল? সেই অচেনা যুবককে তৎক্ষণাৎ আমার সামনে আনো। কিছুক্ষণ পর রাজপুত্রকে রাজার দরবারে নিয়ে আসা হলো। আমি ভেবেছিলাম তুমি কাল সকালে ফাঁসির ফাঁদে থাকবে, কিন্তু তুমি তো ইতিহাস রচনা করলে। আমি আমার কথার পক্কা, আজই তোমার বিয়ে আমার কন্যার সাথে হবে। সেই দিন রাজপুত্রের বিয়ে রাজকন্যার সাথে হয়ে গেল এবং বিদায়ের সময় রাজকন্যা তার পিতার গলা জড়িয়ে কাঁদছিল, কিন্তু তার চোখে রাজপুত্রের জন্য ভালোবাসাও ছিল। বাবা, আপনি এক সাহসী মানুষকে জামাই বানিয়েছেন। আমার খুশি যে আমি তার সাথে যাচ্ছি। মেয়ে, এই যুবক সেই কাজ করেছে যা কোনো সেনাবাহিনী করতে পারেনি। যাও, সুখী হও। রাজপুত্র, তুমি আমার মেয়ে খেয়াল রাখবে। আমি তাকে আমার প্রাণের চেয়ে বেশি চাইব। কিছুক্ষণ পর দুজনকে বিদায় করা হলো এবং যেই তারা প্রাসাদ থেকে দূরে বেরিয়ে এলো, রাজপুত্র শান্ত এবং গম্ভীর ছিল। রাজপুত্র, আপনি এত চিন্তিত কেন? আপনি কি আমার সাথে বিয়ে করে খুশি নন? না রাজকন্যা, এমন কথা নয়। আমি শুধু সেই শিয়ালের কথা ভাবছি যে আমার সাথ দিয়েছে যখন পুরো দুনিয়া আমার হাত ছেড়ে দিয়েছে। তার না থাকলে আমি তোমার যোগ্যও হতাম না। কিছুক্ষণ পর সেখানে শিয়াল এলো এবং বলল, বোধাই হোক, জোড়াটা খুব সুন্দর, কিন্তু তুমি কি শুধু স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে? সেই ঘোড়া এবং সেই চড়াই এখনো তোমার অপেক্ষায়। কিন্তু বন্ধু, এখন আমি কিভাবে তাদের পাব? আমি তো রাজকন্যাকে সেই দ্বিতীয় রাজাকে সমর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছি। হ্যাঁ বন্ধু, এবার আমি কোনো ভুল করব না। তোমার প্রত্যেক পরামর্শ আমার জন্য আদেশ। রাজপুত্র এখন এক পরিবর্তিত মানুষ। সে শিয়ালের জাদুকরী শক্তি এবং সঠিক পরামর্শের শক্তি বুঝে ফেলেছে। এখন সে তার গন্তব্যের দিকে এগোচ্ছে, যেখানে তাকে শুধু তার স্ত্রীকে বাঁচাতে নয়, বরং সেই সব জিনিস পেতে হবে যাদের খোঁজাই সে বেরিয়েছিল। পরের দিন রাজপুত্র রাজকন্যাকে নিয়ে দুর্গে পৌঁছল। রাজা রাজকন্যাকে দেখে খুশিতে পাগল হয়ে গেল। অদ্ভুত, তুমি সত্যি তাকে নিয়ে এলে। প্রতিশ্রুতি মতো এই সোনার ঘোড়া আজ থেকে তোমার। ধন্যবাদ মহারাজ। আমি বিদায় নেওয়ার আগে এই ঘোড়ায় একবার চড়তে চাই। নিশ্চয়ই, কেন না? তুমি এতে চড়ে তোমার খুশি প্রকাশ করতে পারো। কিছুক্ষণ পর রাজপুত্র ঘোড়ায় চড়ল। শেষে সে রাজকন্যার কাছে পৌঁছল এবং রাজকন্যার হাত ধরে টেনে নিয়ে ঘোড়া নিয়ে পালালো। তখন রাজপুত্র রাজকন্যা এবং ঘোড়া নিয়ে শিয়ালের কাছে পৌঁছল। খুব ভালো রাজপুত্র, এবার শেষ ধাপ। এই ঘোড়া দেখে চড়াইয়ের রাজা গলে যাবে, শুধু পাজর হাতে আসতেই থামবে না। পরের দিন সে রাজকন্যাকে শিয়ালের কাছে রেখে এবং সোনার ঘোড়া নিয়ে চড়াই রাজার কাছে পৌঁছল। মহারাজ, দেখুন, আমি আপনার জন্য সোনার ঘোড়া নিয়ে এসেছি, কিন্তু এটা দেওয়ার আগে আমি চড়াইকে আমার হাতে নিয়ে দেখতে চাই এটা কি সেই চোর। কেন না? এই নাও, পাঁজো না। এবার এই ঘোড়া
আমার। রাজপুত্র পাজর ছিনিয়ে ঘোড়াকে দ্রুত ছুটিয়ে দিল। রাজা এবং দরবারীরা শুধু ধুলো দেখতে রইল। কিছুক্ষণ পর রাজপুত্র শিয়ালের কাছে পৌঁছল। বন্ধু, আজ তোমার জন্যই আমার কাছে সব আছে, সুন্দর স্ত্রী, সোনার ঘোড়া এবং সোনার চড়াই। আমি তোমাকে কি পুরস্কার দেব? তুমি যা চাইবে আমি তাই দেব। রাজপুত্র, যদি তুমি সত্যি পুরস্কার দিতে চাও তাহলে তোমার ধনুক তুলে একটা তীর ছুঁড়ে আমাকে মেরে ফেলো। পাগল হয়ে গেছো কি? আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু আমার উপকারকারীকে তীর মারতে পারি না। অন্য কোনো পুরস্কার চাও? যদি তুমি এটা না করতে পারো তাহলে ছাড়ো, কিন্তু যাওয়ার সময় আমার দুটো কথা গাঁট বেঁধে নাও। কখনো কূপের মুন্ডেসে বসবে না এবং কখনো ফাঁসি পাওয়া অপরাধীদের উপর টাকা নষ্ট করবে না। এ কি অদ্ভুত কথা! কূপে বসলে কি হবে? আর অপরাধীদের আমি কেন সাহায্য করব? তুমি খুব রহস্যময়ী হচ্ছ। সময় এলে সব বুঝবে। এবার যাও তোমার গন্তব্যের দিকে এগো। বিদায়। শিয়াল তার বিষণ্ণ চোখ নিয়ে ঝোপের দিকে চলে গেল। রাজপুত্র এবং রাজকন্যা সোনার ঘোড়া এবং চড়াই নিয়ে তার রাজ্যের দিকে এগোল। রাজপুত্র সোনার ঘোড়ায় তার স্ত্রীর সাথে গ্রামে পৌঁছল, যেখানে ভিড় জমা ছিল। ভাইয়েরা, এখানে এত হট্টগোল কেন? আপনারা এই দুজনকে ফাঁসিতে কেন চড়াবেন? রাজপুত্র, এই দুজন খুব দুষ্টু। এরা জুয়ায় সব ধন হারিয়েছে, লোকদের থেকে ঋণ নিয়েছে এবং শোধ করেনি। এরা আমাদের গ্রামের শান্তি ভঙ্গ করেছে, তাই এদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আরে, এ তো আমার বড় ভাই। মুখিয়াজি, এদের ছেড়ে দিন। যা ঋণ নিয়েছে তা আমি শোধ করব। এই নিন, সোনার মুদ্রায় এদের প্রাণ বাঁচান। যদি আপনি এদের সব ঋণ শোধ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ভাইদের ছাড়ানোর পর সবাই জঙ্গলের দিকে এগোল। ছোট ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচালে, তোমার খুব ধন্যবাদ। দেখো, সামনে ঠান্ডা কূপ, কেননা এখানে একটু বিশ্রাম করি এবং পানি খাই। রাজপুত্র, আমার এখানে থামা ঠিক লাগছে না। চলুন তাড়াতাড়ি প্রাসাদে যাই। আরে প্রিয়, ভয় পেও না, ভাই সাথে আছে। এখন কোনো বিপদ নেই। আমি শুধু এই কূপের মুন্ডেসে বসে একটু তাজা হাওয়া নেব, তারপর আমরা যাব। পরের দিন দুই ভাই ঘোড়া এবং চড়াই এবং রাজকন্যাকে নিয়ে প্রাসাদে পৌঁছে রাজার কাছে বলল, বাবা, দেখুন, আমরা আপনার চড়াই নিয়ে এসেছি। এবং শুধু চড়াই নয়, এই সোনার ঘোড়া এবং রাজকন্যাও আমাদের বীরত্বের পুরস্কার। বাহ, আমার সিংহ! আমি জানতাম আমার ছোট ছেলেই এই কাজ করতে পারবে। রাজপুত্র, আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। এখন আমরা একসাথে। কিন্তু আপনি কি সেই শিয়ালের কথা ভাবেন? রাজকন্যা সে না থাকলে আমি আজ জীবিত থাকতাম না। আমাকে তাকে খুঁজতেই হবে। কে জানে সে কি অবস্থায় আছে। পরের দিন রাজপুত্র শিয়াল খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। সে অনেকক্ষণ খুঁজল, কিন্তু শিয়াল মিলল না। তখন সে এক এমন জায়গায় পৌঁছল যেখানে শান্তি ছাড়া কিছু ছিল না এবং সন্ত রামপালজি বসেছিলেন। মহারাজ, আমি আপনার শরণে এসেছি। আমি এক শিয়ালের খোঁজে আছি যে আমার অনেক সাহায্য করেছে। ছেলে, ধৈর্য ধরো, তোমাকে সেই শিয়াল মিলবে। সাহেব, এখন আপনিই আমাদের সেই শিয়ালের কাছে পৌঁছে দেওয়ার পথ দেখাতে পারেন। দয়া করে বলুন, সেই শিয়াল সঙ্গী আমাকে কোথায় পাব? ছেলে, মন দিয়ে আমার কথা শোনো। যাকে তুমি শিয়াল ভাবছ এবং যে তোমার সাহায্য করেছে, আসলে সে শিয়াল নয়, সে এক রাজপুত্র, যে তোমার স্ত্রীর ভাই ছিল। আপনি কি বলছেন মহারাজ? এক শিয়াল রাজপুত্র কিভাবে হতে পারে? সে কি সত্যি আমার স্ত্রীর ভাই? হ্যাঁ, ছেলে তাকে অভিশাপ মিলেছে এবং অভিশাপের কারণে সে রাজপুত্র থেকে শিয়ালের রূপে এখনও আছে। মহারাজ, কোনো না কোনো পথ তো আছে যাতে সে আবার রাজপুত্র হতে পারে। হ্যাঁ, একটা পথ আছে। যদি কোনো এমন মানুষ থাকে যার সাহায্য সেই শিয়াল করেছে, যদি সেই মানুষ সেই শিয়ালের উপর তীর ছুঁড়ে মারে, তাহলে সে আবার তার মানুষ রূপে ফিরে আসবে। মহারাজ, সে আমার সাহায্য করেছে। যদি আমি তার উপর তীর ছুঁড়ি, তাহলে কি সে মানুষ রূপে ফিরবে? হ্যাঁ, এখন সময় এসেছে তুমি তার উপর তীর ছোড়ো। কিন্তু বাবা, সে আমাকে কোথায় পাব? ছেলে, সে তোমাকে সেইখানেই পাবে
যেখানে সে তোমাকে সঠিক পথ দেখিয়েছে। আমি বুঝেছি বাবা, আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন। এবার তুমি যাও, দেরি করো না। এটা বলে রাজপুত্র সেখান থেকে সেই শিয়ালের কাছে এলো এবং দেরি না করে তার উপর তীর ছুঁড়ে দিল, এবং তীর ছোড়ার সাথে সাথে শিয়াল এক দিব্যি প্রভার সাথে সুন্দর রাজপুত্রে পরিণত হল। ধন্যবাদ আমার ভাই। আজ বছরের পর বছর পর আমি এই পশুজনি থেকে মুক্ত হলাম। তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিলে। ও, তাহলে এই ছিল রহস্য। আমার খুশি যে আমি অজান্তেই সই তোমার কথা মেনে নিয়েছি। তখন দুই রাজপুত্র প্রাসাদে ফিরল। রাজকন্যা তার ভাইকে চিনে ফেলল। ভাইয়া, এটা কি সত্যি আপনি? আমি তো হার মেনে নিয়েছিলাম যে আপনাকে কখনো দেখতে পাবো না। সব এই সাহসী রাজপুত্রের জন্য সম্ভব হয়েছে। ছোট এটা শুধু তোকে এবং সোনার জিনিসগুলোকে পেয়েছে না, বরং আমার হারানো সম্মানও ফিরিয়ে এনেছে। সেই দিন থেকে রাজা তার ছোট ছেলের খুব সম্মান করতে লাগল এবং রাজকন্যার ভাইকে তার ছেলে মনে করতে লাগল, এবং সবাই সুখে থাকতে লাগল।